ইজি লার্নিংয়ে সবাইকে স্বাগত। চলুন আজ আমরা একটা অসাধারণ সফরে বেরোই, ভারতের প্রাকৃতিক জগতের গভীরে, যা সত্যিই বিস্ময়ে ভরা। আমরা তো ভারতের সংস্কৃতি আর ইতিহাস নিয়ে অনেক কথাই বলি, তাই না? কিন্তু জানেন কি, এর প্রাকৃতিক জগৎটাও ঠিক ততটাই অবাক করার মতো। চলুন আজ আমরা ভারতের সেই সবুজ প্রকৃতি আর তার বন্য বাসিন্দাদের গল্পটা একটু শুনে আসি। ভাবতে পারেন, আমাদের দেশে প্রায় ৪৭,০০০, ৪৭,০০০ রকমের গাছপালা আছে। এই বিশাল সংখ্যাটার জন্যই কিন্তু ভারত উদ্ভিদ বৈচিত্র্যের দিক থেকে দুনিয়ার প্রথম ১০টা দেশের মধ্যে একটা। কি বিশাল ব্যাপার, তাই না? ঠিক যেন প্রকৃতির একটা জীবন্ত লাইব্রেরি। আচ্ছা, যেখানে এত গাছপালা সেখানে পশু পাখি তো থাকবেই, তাই না? তো সেই সংখ্যাটা কত হতে পারে? ভারতে প্রায় ৯০,০০০ প্রজাতির প্রাণী বাস করে। ভাবা যায়, এই গাছপালা আর পশু পাখিরা মিলেই তো ভারতের প্রকৃতিকে এতটা জীবন্ত আর রঙিন করে তুলেছে। আচ্ছা, আমরা যে বলছি প্রাকৃতিক উদ্ভিদ বা ন্যাচারাল ভেজিটেশন, এটার মানেটা ঠিক কি? খুব সোজা। যে গাছপালাগুলো কোনো মানুষের সাহায্য ছাড়াই, মানে নিজে নিজেই জন্মেছে আর বড় হয়েছে, সেগুলোই হলো প্রাকৃতিক উদ্ভিদ। তার মানে কিন্তু আপনার বাড়ির কাছের আমবাগান বা ওই যে ধানের ক্ষেত, ওগুলো এর মধ্যে পড়ছে না। তো চলুন আমাদের এই সবুজ সফরটা শুরু করা যাক ভারতের চিরহরিত বৃষ্টি অরণ্য বা রেইন ফরেস্ট দিয়ে। এই জঙ্গলগুলোকে বলা হয় পৃথিবীর ফুসফুস, কারণ এগুলো সারা বছরই সবুজ থাকে। এই যে ম্যাপটা দেখছেন, এর ঘন সবুজ জায়গাগুলোই হলো এই রেইন ফরেস্টের ঠিকানা। মানে ধরুন, পশ্চিমঘাট পর্বতমালা, আন্দামান নিকোবর আর উত্তর পূর্ব ভারতের কিছু অংশে এদের দেখা মেলে। আর কারণটাও বেশ সোজা, এখানকার আবহাওয়াটা বেশ গরম আর বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়। ঠিক এই কারণেই এখানে এমন ঘন সবুজ জঙ্গল তৈরি হয়েছে। সাধারণত যেখানে বছরে ২০০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হয়, সেখানেই এই জঙ্গলগুলো গড়ে ওঠে। এখন প্রশ্ন হল, এদের চিরসবুজ কেন বলা হয়? কারণটা মজার। এখানকার গাছগুলোর পাতা ঝরার কোনো নির্দিষ্ট সময় নেই, মানে সব গাছের পাতা একসঙ্গে ঝরে যায় না। তাই জঙ্গলটা দেখতে সবসময় সবুজ লাগে, কখনোই ন্যাড়ামোলে হয় না। এই জঙ্গলগুলোর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এদের গঠনটা ঠিক যেন একটা মাল্টি স্টোরিড বিল্ডিং। মাটি থেকে শুরু করে একেবারে গাছের ডগা পর্যন্ত আলাদা আলাদা লেয়ার বা তলা রয়েছে, আর প্রত্যেক তলায় জীবন একদম অন্যরকম। এই ছবিটা দেখুন, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। মাটির কাছে ছোট ছোট ঝোপঝাড়, তার উপরে মাঝারি গাছ, আর সবার উপরে প্রায় ৬০ মিটার উঁচু বিশাল বিশাল গাছ। পুরো জঙ্গলটাই যেন কয়েকটা লেয়ারে ভাগ করা, আর প্রত্যেকটা লেয়ারেই আলাদা আলাদা গাছপালা আর পশু পাখি থাকে। আবলুজ, মেহগানি, রোজউডের মতো সব দামি দামি গাছ কিন্তু এই জঙ্গলে পাওয়া যায়। সব জঙ্গল তো আর রেইন ফরেস্টের মতো সারা বছর সবুজ থাকে না, তাই না? ভারতে এমন অনেক জঙ্গল আছে যারা ঋতু বদলের সাথে সাথে নিজেদেরও বদলে ফেলে। চলুন এবার সেই পর্ণমোচী আর কাঁটা ঝোপের জঙ্গলের গল্পটা শোনা যাক। ম্যাপটার দিকে তাকালেই দেখবেন, ভারতের একটা বিশাল অংশ জুড়ে রয়েছে এই পর্ণমোচী বন। আসলে এটাই আমাদের দেশের সবচেয়ে বেশি দেখতে পাওয়া জঙ্গল। আর যেখানে আবহাওয়াটা আরও শুকনো, সেই জায়গাগুলোতে রয়েছে কাঁটা ঝোপের জঙ্গল। তো এই দুই ধরনের জঙ্গলের মধ্যে আসল ফারাকটা করে দেয় দৃষ্টি। যেখানে মোটামুটি বৃষ্টি হয়, মানে ৭০ থেকে ২০০ সেন্টিমিটার, সেখানকার গাছগুলো গরমকালে জল বাঁচানোর জন্য নিজেদের সব পাতা ঝরিয়ে দেয়। এগুলোই হলো পর্ণমোচী বন। আর যেখানে বৃষ্টি খুবই কম, মানে ৭০ সেন্টিমিটারেরও কম, সেখানকার গাছগুলো কাটা আর ছোট ছোট পাতা তৈরি করে, যাতে শরীর থেকে একটুও জল বেরিয়ে না যায়। এই যেমন ধরুন বাবলা বা ক্যাকটাস। এই শুকনো পরিবেশে টিকে থাকার জন্য এদের কৌশলগুলো কিন্তু দারুণ। জলের খোঁজে এদের শিকড় চলে যায় মাটির অনেক গভীরে, আবার কাণ্ডগুলো এমন রসালো হয় যে ওরা জল জমিয়ে রাখতে পারে। ভাবুন তো, প্রকৃতির কি অসাধারণ অভিযোজন। আচ্ছা, এবার চলুন ভারতের দুটো একদম অন্যরকম পরিবেশে যাওয়া যাক। এমন দুটো জায়গা যেখানে প্রকৃতিকে টিকে থাকার জন্য লড়াই করতে হয়। একদিকে উঁচু পাহাড় আর অন্যদিকে নোনা জল আর কাদামাটির জগৎ। ভারতের উত্তরে ওই যে বিশাল হিমালয়, সেখানে রয়েছে পার্বত্য বন, আর পূর্ব দিকের উপকূলের বদ্বীপগুলোতে দেখা যায় ম্যানগ্রোভ ফরেস্ট। দুটো জায়গা একদম আলাদা, তাই সেখানকার গাছপালাও কিন্তু একেবারেই অন্যরকম। পাহাড়ের ক্ষেত্রে ব্যাপারটা খুব মজার। আপনি যত উপরে উঠবেন, দেখবেন গাছপালাও তত বদলে যাচ্ছে। নিচের দিকে চওড়া পাতার গাছ, আরেকটু উঠলে পাইন, দেওদারের মতো ছুঁচলো পাতার গাছ, আর একদম উপরে গেলে শুধু নরম ঘাসের জমি, যেটাকে বলে আলপাইন তৃণভূমি। মানে উচ্চতাই এখানে আসল খেলোয়াড়। আর অন্যদিকে আছে ম্যানগ্রোভ। এরা তো প্রকৃতির এক বিস্ময়।
অর্ধেক জলে অর্ধেক ডাঙায় বেঁচে থাকে। জোয়ার ভাটার নোনা জলেও এরা দিব্যি টিকে থাকে, কারণ এদের এক ধরনের বিশেষ শ্বাসমূল আছে যা জলের উপর থেকে শ্বাস নিতে সাহায্য করে। আমাদের সুন্দরবনের সুন্দরী গাছ তো এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ। জঙ্গল তো অনেক দেখা হলো, কিন্তু এই জঙ্গলে যারা থাকে তাদের কথা না বললে তো গল্পটা অধুরা থেকে যাবে, তাই না? চলুন এবার ভারতের অবিশ্বাস্য বন্যপ্রাণীর জগতে একটু ঢু মেরে আসি। এটা একটা অসাধারণ তথ্য, আর আমাদের সবার এটা জানা উচিত। গোটা পৃথিবীতে ভারতই একমাত্র দেশ যেখানে বাঘ আর সিংহ দুজনই তাদের প্রাকৃতিক পরিবেশে একসঙ্গে বাস করে। ভাবা যায়, জঙ্গলের দুই সম্রাট আর তারা একই দেশের বাসিন্দা। আর এই যে এশিয়াটিক লায়ন, জানেন কি এদের শেষ প্রাকৃতিক বাসস্থান হল গুজরাতের গির ফরেস্ট। একটা সময় ছিল যখন পুরো এশিয়া জুড়ে এদের দেখা যেত, কিন্তু আজ এই ছোট্ট জঙ্গলটাই তাদের শেষ আশ্রয়। ভারতের এই প্রকৃতি কিন্তু শুধু দেখার সৌন্দর্যের জন্য নয়, এটা আমাদের জন্য একটা বিশাল ঔষধের ভাণ্ডারও বটে। সর্পগন্ধা ব্লাড প্রেশারের জন্য, জামের বীজ ডায়াবেটিসের জন্য, তুলসী সর্দি কাশির জন্য। আমাদের চারপাশে প্রকৃতি যেন একটা আস্ত ফার্মেসি খুলে রেখেছে। এই জীববৈচিত্র্য তাই আমাদের জীবনের জন্য ভীষণ জরুরি। তো এত কিছু জানার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? এই যে এত বিশাল জীববৈচিত্র্য, এটাকে রক্ষা করা কেন এত জরুরি? এই অমূল্য সম্পদকে বাঁচিয়ে রাখার দায়িত্বটা আসলে কার? উত্তরটা হয়তো আমরা সবাই জানি। এরকম আরও অনেক কিছু জানতে হলে আমাদের চ্যানেল ইজি লার্নিং অবশ্যই সাবস্ক্রাইব করুন।